এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা হামলা এবং ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি রয়েছে সেটি এখন উত্তপ্ত হয়ে রয়েছে এবং যে অস্থিরতা তৈরি হয়েছে তা শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে এর প্রভাব পড়েছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও। আমরা জানি যে বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধ বা যে কোনো সংঘাত কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক যে সীমানা আছে তার মধ্যে আটকে থাকে না। যেমন আমরা যদি বলি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা, সেটি থেকেই আমরা দেখতে পেয়েছি মধ্যপ্রাচ্যের এই অস্থিরতাও আমাদের দেশের যে রাজনীতি রয়েছে এবং বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে তাতেও কিন্তু প্রভাব ফেলছে। তাই আমরা বিষয় নির্ধারণ করেছি মধ্যপ্রাচ্য সংকট ও আমাদের রাজনীতি। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল, আরও রয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, আপনার কাছে যদি আসতে চাই শুরুতেই, যে এই সংকটটাকে আমরা কিন্তু শুধু সংকট বলছি না, গভীর একটি সংকট বলছি। আপনার দৃষ্টিতে এই সংকটের বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন? আচ্ছা, প্রথমে একটু বলে নেই এক মিনিট মানে সময় পাবো না, হয়তো আমরা অন্য দিকে চলে যাব। সেটা হচ্ছে, আমি কথাটা বারবার বলতেছি বহুদিন ধরে, যে জাতিসংঘকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। দিস মিনিংলেস অর্গানাইজেশন শুড বি ডিসমেন্টেলড একেবারেই। এটার কোনো কার্যকারিতা নাই। হ্যাঁ, এটা বৃষ্টি শেষের রংধনু, এইটার কোনো কার্যকারিতা নেই। এটা সিকিউরিটি কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, এগুলি ডিসমেন্টেল করে দিতে হবে। হ্যাঁ, অর্গানগুলি থাকতে পারে, ইউএনডিপি বলেন, ফাও বলেন, তারপরে যেগুলো আছে ইউনেস্কো, ইউনিসেফ, এগুলি থাকতে পারে, এগুলি প্রো পিপুল কিছু কাজ করে। বাট দিস সিকিউরিটি কাউন্সিল অ্যান্ড দ্য জেনারেল অ্যাসেম্বলি, দিস টু মানে মিনিংলেস এবং একেবারে হোয়াইট এলিফেন্ট, এটা শ্বেত হস্তি, এইটা আমরা চাঁদা দিয়ে পুষবো না। আর আমরা এটা চাঁদা দিয়ে পুষবো না। এই শ্বেত হস্তি মানে আমাদেরকে বিদায় করতে হবে, সোজা হিসাব। আপনি যে বললেন না, সংকটের কথা বললেন না, ভয়াবহ সংকটের মধ্যে পড়ে গেছি আমরা। আমরা শুধু না, গ্লোবালি। যেমন ধরেন হরমুজ প্রণালী না, হরমুজ প্রণালী হচ্ছে আপনার অয়েল এবং এলএনজি ট্রেডের একটা খুব ক্রুশিয়াল জায়গা। তো হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, তাই না? তাহলে কী দাঁড়াইলো? যেমন আমাদের আপনার মার্চ থেকে মে পর্যন্ত কয়েকটা কার্গোর শিডিউল আছে, এলএনজির শিডিউল করা আছে। এগুলির ভবিষ্যৎ কি হবে? এবং ইতিমধ্যে আপনার মানে ক্রুড অয়েলের এইটা জাম্প করছে 10%, এবং এখন ব্যারেল প্রতি হচ্ছে $80, এবং ধারণা করা হচ্ছে যে এটা $100 যেতে পারে ব্যারেল প্রতি। তাহলে বুঝেন এবার। এবং আমাদের জন্য, এবং এই প্রভাবটা তো পুরো বিশ্বেই পড়বে। হ্যাঁ, এটা গ্লোবালি পড়বে, এবং এই কারণে আপনার নিত্যপণ্যের দাম বাড়বে ইত্যাদি। হ্যাঁ, তো আমাদের সংকটগুলো একটু বড় নেই। এটা গেল তো আপনার আমাদের এনার্জি সিকিউরিটি, যেটা এনার্জি সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক, এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এবং এই এনার্জি সিকিউরিটি ফলে, ইনসিকিউরিটির ফলে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, তারপরে ধরেন আমাদের সংকটগুলি কি? আমাদের সংকট ধরেন যে মিডল ইস্টে বিশেষ করে যে আমাদের যে যারা প্রবাসী আছে, প্রবাসী শ্রমিক বলেন, বলেন, তাদের জীবনটা ইজ অ্যাট রিস্ক, তাই না? এবং এদেরকে তো এখন আমি মনে করি যে আনানোর ব্যবস্থা করতে হবে। যেমন 91-এ যখন আমেরিকা যখন ইরাক আক্রমণ, তখন মানে বিশেষ কর্মসূচি নিয়ে ওদেরকে নিয়ে আসা হয়েছিল। ইভেন 2011-এ যখন গাদ্দাফি যখন লিবিয়াতে যখন পতন হলো, তখনও লিবিয়া থেকে আমরা আমাদের প্রবাসী কর্মরত শ্রমজীবীদের আমরা নিয়ে আসছিলাম, এবং এইটা এখন নিয়ে আসাটা খুব জরুরি হয়ে পড়ছে। হ্যাঁ, এবং এই জন্য আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ, এটা কী বলে, মাইগ্রেন্টস, হ্যাঁ, অভিবাসীদের যে সংগঠন আছে IOM, তাদের একটা সহযোগিতা নিতে হবে, এবং একটা আপৎকালীন আপনার কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে, মানে এদেরকে নিয়ে আসতে হবে আর কি। এই নিয়ে আসার পরে তো উদ্ভূত অনেক পরিস্থিতি, তাদের নিরাপত্তা অবশ্যই দরকার রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে শ্রমবাজার রয়েছে, রেমিটেন্স প্রবাহের কথা আমরা বলছি, সেগুলোতে যে ধাক্কাটা সেই সামাল দেওয়ার জন্য সরকার কতটুকু পদক্ষেপ নেবে? সেইটা না, কথাটা হচ্ছে যে সবাইকে তো আনা যাবে, যারা রিস্কে আছে, যারা
মানে একটা আছে সেফ জোন আর আছে ধরেন যে রিস্ক জোন। রাইট। রিস্ক জোনে যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাই অলরেডি কিন্তু দুজন তাদের মারা নিরাপদ, গেছে, জি, জি। অলরেডি কিন্তু দুজন মারা গেছে। হ্যাঁ, আহত হয়েছেন হ্যাঁ, কয়েকজন। সেফ জোনে যে আছে যারা তারা থাকুক। হ্যাঁ, এদেরকে আনতে হবে। এবং মানে এত একটা সংকট তৈরি হলো, ভবিষ্যতে যে মিডল ইস্টে আমাদের শ্রমবাজার কি হবে এটাও একটা মানে একটা এই সংকট নিয়ে একটু কথা বলবো। আমি যদি একটু অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে আসি, এই সংকটকে আপনি কিভাবে বিশ্লেষণ করবে? বিশেষ করে আমাদের দেশের রাজনীতির সাথে সম্পৃক্ততা, সেটার প্রশ্ন আসবো, কিন্তু বৈশ্বিকভাবে এই সংকটটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? জি, ধন্যবাদ। আমার সাথে সংযুক্ত সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে যুদ্ধ কারোর জন্যই কাম্য নয়। হ্যাঁ, যুদ্ধ সবার জন্যই সংকট তৈরি করবে। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এর এক ইফেক্ট হবে আর কি। তো আর এই যে যুদ্ধটা হলো, এটা কোনো আইনেই এটা মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার উপরে কেন হামলা করা হবে? এবং এই ইসরায়েল এবং আমেরিকা এটা মানে যুদ্ধটা চাপিয়ে দিল। তো আমি আমি মনে করি যে বাংলাদেশের যে জুলাই বিপ্লবের সাথে যদি এটাকে তুলনা করা যায়, জুলাই বিপ্লবে যখন ছাত্ররা একটা আন্দোলন দানা বেঁধে নিয়ে আসলো, তখন কিন্তু আপামর জনসাধারণ সেখানে এক হয়ে গেল। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই নেমে পড়লো। কিন্তু আমরা ইরানে তার উল্টাটা দেখছি, যেখানে অনেকেই কথা বলছেন যে সেখানেও ফ্যাসিবাদ, সেখানে দীর্ঘ সময় এক এক ধরনের শাসন ব্যবস্থা আসতেছে, এটা মানুষ মানে না। সেটাই যদি হতো, তাহলে এই যে সুযোগটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু মানুষ মানে শায়ের ছেলের পক্ষে সাড়া দেয় নাই, এবং আমেরিকার পক্ষে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। তারা কিন্তু খুবই মর্মাহত, তারা শোকে বিহ্বল এবং প্রতিবাদ মুখর। আমি মনে করি যে ইরাক, তারপরে লিবিয়া, এগুলোর চাইতে ইরানের এটা ভিন্ন। ইরাকে যেমন সাদ্দাম হোসেন শেষ, মানে মানে ইরাকটা শেষ হয়ে গেল, এবং লিবিয়া গাদ্দাফিকে শেষ করা মানে লিবিয়া আমেরিকার হস্তগত হয়ে গেল। কিন্তু ইরানে কিন্তু সেইটা তারা এখনও করতে পারে নাই, এবং আমার মনে হয় পারবেও না। তো আমি মনে করি যে আন্তর্জাতিক বিশ্বকে সবাই মিলে যুদ্ধটা বন্ধ করে দিতে হবে। না হলে যুদ্ধ চলতে থাকলে তা মানে ইরানও ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী তৃতীয় বিশ্ব এই মানে যুদ্ধ যুদ্ধটা বন্ধের শুরু হয়ে যাবে। উদ্যোগটা কার নেওয়া উচিত, বা এটি এটা কিভাবে আসলে আমাদের থামানো মনে যায়? হয় যে মুসলিম বিশ্ব এখানে এগিয়ে আসতে পারে, ওআইসি এগিয়ে আসতে পারে। আসলে এটা খুব দ্রুত হস্তক্ষেপ করে এটা যুদ্ধটা বন্ধ করে দেওয়া উচিত। এর আগেও তো বিভিন্ন সময় যুদ্ধ শুরু হতে হতে আবার সবাই মিলে এটা একটা মধ্যস্থতা করে থামিয়ে দিয়েছে। তো এটা না থামানো হলে, যেমন হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে 20% তেল গ্যাস সেখান থেকে পাস হতে পারবে না। এটা গোটা পৃথিবীতে আর ইফেক্ট পড়বে। আমি মনে করি যে চায়না হয়তো এগিয়ে আসবে, কারণ চায়নার তেল মানে ওখান দিয়েই তারা কনজিউম করে, এবং রাশিয়াও হয়তো এগিয়ে আসবে। তো রাশিয়া এবং চায়না যদি এগিয়ে আসে আর মুসলিম বিশ্ব যদি সেখানে সহযোগিতা করে, তাহলে যুদ্ধটা বন্ধ করা সম্ভব হবে। আর এটা না হলে পৃথিবীতে তৃতীয় বিশ্ব শুরু হয়ে যাবে, এটা আরও ভয়াবহ আকার ধারণ করবে। আপনি কয়জনকে নিয়ে আসবেন বলেন? আপনি কয়জনকে বিদেশ থেকে নিয়ে আসবেন বাংলাদেশ? আপনি এবার কী করবেন? তারা বাংলাদেশে এসেও তো বোঝা। তাহলে এটা সমাধান না, যে বিদেশ থেকে নিয়ে না, আসাটা সমাধান না। যেটি বলা হচ্ছে যে আসলে তাদেরকে নিয়ে আসা যারা আসলে রিস্কের মধ্যে আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে বুঝতে আসার পারছি, কথা তা বলা নিয়ে হচ্ছে। আসা। কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশ থেকে উদ্যোগ নিতে পারে, আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনিও উদ্যোগ নিতে পারেন, বিশ্ব নেতৃবৃন্দের সাথে কথা বলতে পারেন, মুসলিম বিশ্বকে কথা বলতে, কাতারকে কথা বলতে পারেন, আমেরিকা আমাদের সৌদি আরবের সাথে কথা বলতে পারেন, মিডল ইস্টের অন্য অন্য দেশের সাথে কথা বলতে, তুরস্কের সাথে কথা বলতে পারেন। সবাই উদ্যোগ নিয়ে এটাকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত, এটা আমার মনে হয়। যুদ্ধ কাম্য কামাল, না। এই যে তিনি বললেন, জনাব হেলালুদ্দিন যেমনটি বললেন যে মুসলিম বিশ্বর আসলে উদ্যোগ নিতে হবে। আজকের একটি খবর যদি আমি আপনাকে বলি, সেটি হলো যে ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের কাছে কয়েক সপ্তাহে জোরালো লবিং চালিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এবং এই 4 ব্যক্তি যারা ওয়াশিংটন পোস্টকে এই তথ্য দিয়েছে। যদিও ইরানের সঙ্গে সংঘাত এড়াতে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে সৌদি আরব, এবং সৌদি আরবের পক্ষ থেকে এর জবাব কিন্তু দেওয়া হয়নি। এরকম মনোভাবে কি আপনার কি মনে হয় যে যুদ্ধ প্রশমনে তারা এগিয়ে আসবে? শোনেন, এই যে বললেন না যে যুদ্ধ বন্ধ করা, বন্ধ করে দিলাম, ধরেন যে এই যুদ্ধটা সিজফায়ার হয়ে গেল, তো লাভ কিটাতে?
এটা কি পার্মানেন্ট কোনো সলিউশন হলো? দেখেন, আমেরিকা এবং ইসরায়েল, দিস টু এভিল ফোর্স, তারা গ্যাংড আপ হয়েছে, এবং এই দুই ফোর্স বাকি পৃথিবীকে তারা কিছুই মনে করতেছে না। কিছুদিন ধরে, অনেক দিন ধরে আপনার প্যালেস্টাইনের উপরে অনেক কিছু হয়েছে, এখন শুরু হয়েছে ইরান এবং এবং এইটা কখনো বন্ধ হবে না আনলেস এই ওয়াইসি বলেন, এই বলেন, এগুলো কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বন্ধ করতে পারে, আমি যেটা বারবার বলতেছি, যে আমেরিকার সাধারণ মানুষ যদি তাদের ফরেন পলিসি চেঞ্জ করার জন্য সেরকম একটা প্রেসিডেন্ট নির্বাচন করে, যেমন বার্নি স্যান্ডার্সের মতো। বার্নি স্যান্ডার্স ইজ এ হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিস্ট, হ্যাঁ, সে নমিনেশন পায় নাই, কারণ নমিনেশন তাকে দেওয়া হয় নাই। ফলে কোনো মানবতাবাদী প্রেসিডেন্ট যদি নির্বাচন করতে পারে সাধারণ মানুষ, এবং এবং তারা যদি সেই প্রেসিডেন্টকে বলে যে আমাদের এই ফরেন পলিসি থাকা চলবে না, এই অ্যাগ্রেসিভ, এই ইম্পেরিয়ালিস্ট ফরেন পলিসি থাকা চলবে না, তাইলে যদি একটা কিছু হয়। এছাড়া কেউ এই দুই শক্তিকে দমাতে পারবে না। হ্যাঁ, এটা তাদের, এটা প্যারানয়েড, এটা এক ধরনের রোগ, এটা প্যারানয়েড। এটা মানে মানুষকে মানে ক্রুদ্ধ করে মজা পায়, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। ইটস এ ডিজিজ। হ্যাঁ, ফলে এটা হবে না। এবং দেখেন, মানে কি, মানে একটা কথা আছে যে নাথিং ইজ মোর টেরিবল দেন স্টুপিডস ইন অ্যাকশন। স্টুপিডরা যখন অ্যাকশনে যায়, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর হইতে পারে না। হ্যাঁ, কতগুলি ইন্টারন্যাশনাল স্টুপিড তারা অ্যাকশনে গেছে, এবং হোল পৃথিবী আপনার আজকে ভীত সন্ত্রস্ত। এবং এইটা যে কোথায় শেষ হবে, দেখেন আমেরিকা কি করতেছে। একদিকে সাউথ আমেরিকার নেইবারিং যেগুলি আছে সেগুলির ডিস্টার্ব করতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পর্যন্ত তুলে নিয়ে গেল। তারপরে এদিকে ধরেন ডেনমার্কের, এই যে ডেনমার্কের কি ওইটা সেখানে, সেটা বলে তাদের ইয়ে এখন শুরু করছে ইরান, মিডল ইস্ট, এই সেই। এবং আপনি কিছু করতে পারবেন না। দেখেন আমেরিকার, আমি অনেক দিন আগে লিখছিলাম যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে করতে আমেরিকা দুটি বিষয়ে চরম উৎকর্ষ সাধন করছে। একটা হচ্ছে সমরবিদ্যা, আর একটা হচ্ছে চিকিৎসাবিদ্যা। এই দুইটাতে তারা চরম উৎকর্ষ সাধন করছে। এবং দেখেন কোথায় গেছে টেকনোলজি, পিন পয়েন্ট করে মারা হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাকুরেসি, হ্যাঁ, এই যে টেকনোলজি, এটা সব আপনি পারবেন কোথায়, কিভাবে পারবেন আপনি? এটা সম্ভব না। এবং তারা বলতেছে যে 150 টাইমস এই পৃথিবীকে তারা ধ্বংস করতে পারে, বলতেছে তারা। হ্যাঁ, এবং এই যে মানে মিলিটারি ওয়ারফেয়ার এবং হাই টেকনোলজি, হ্যাঁ, এইটা তাদেরকে উন্মাদ করে তুলছে। হ্যাঁ, যে ওই যে বলে না যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে গেছে। হ্যাঁ, অ্যাবসলিউট পাওয়ার হয়ে গেছে, এবং তারা অ্যাবসলিউটলি করাপ্ট হয়ে গেছে। এখন এইটা দমাইতে পারে একমাত্র আমেরিকার সাধারণ মানুষ। দে শুড মানে ইলেক্ট এ হিউম্যানিস্ট প্রেসিডেন্ট সো দ্যাট দি ফরেন পলিসি অফ আমেরিকা ইজ চেঞ্জ। এছাড়া এটা হবে না, খামাখা বলে লাভ নেই, আমরা চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। হ্যাঁ, এইটা তাদের সঙ্গে পারা যাবে না, সোজা হিসাব। মানে এইটা বললে হবে না যে আমরা সবাই এক হই তাইলে তো কিছু হবে, কিছুই লাভ হবে না। এটা আমাদের মানে আটলান্টিকের এই পারের যে পৃথিবী, শুধু ছাড়া, মানে ইসরায়েল ছাড়া, এইটা আমাদের নিয়তি হয়ে গেছে এখন, যে আমেরিকার এই সমস্ত মানে প্যারানয়েড যে অ্যাক্টিভিটিস আর কি, হ্যাঁ, এগুলির শিকার হওয়া। হ্যাঁ, এগুলি আমাদের নিয়তি, উই আর ডেস্টাইন্ড টু সাফারিংস। হ্যাঁ, এবং এইটা মানে সভ্যতাকে কোথায় নিয়ে যাবে, মানে একটি সংকটের তৈরি করবে। আমি একটু একজন দর্শক আছেন ফোনে, আমি তার ফোনটি নিতে চাই। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমি আদাবর ঢাকা থেকে বলছি। আমি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী। আমি একটি বিষয় বলতে চাই। আজকে উপস্থাপন করছেন এবং দুইজন বিজ্ঞ রয়েছেন, সেটা হলো সভ্যতা কাকে বলে এবং গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র কাকে শিখাতে হয়। যারা গণতন্ত্র শিখাচ্ছে তারা আজকে বিশ্বের উপরে কি করছে। আমরা কয়েকদিন আগে দেখছি ইরাককে তারা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে কি করেছে। ইসরায়েল 70 লক্ষ 1 কোটি মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে জোর করে। আবারও তারা ইরানের উপরে
নিরীহ মানুষের উপরে যে অত্যাচার করছে, আমি মনে করি সারা মুসলিম বিশ্বের, এবং সারা মুসলিম বিশ্ব নয়, সারা বিশ্ব যারা গণতান্ত্রিকামী তাদের এককভাবে এর প্রতিবাদ করা উচিত। এর প্রতিবাদ করা উচিত, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটি আসলে কি? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে এই যে তারা গণতন্ত্রের কথা বলে তারা নিজেরা, এবং তারা মানবতার কথা বলে, তারাই তো সবচেয়ে গণতন্ত্র বিরোধী এবং সবচেয়ে মানবতা বিরোধী। এর বিষয়ে সারা বিশ্বকে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, আমার বক্তব্য। জি জি, আমরা বুঝতে পেরেছি। আসলে আমাদের আলোচনায় সে বিষয়টি চলেও এসেছে। যদি এর সাথে কিছু যুক্ত করতে চান জনাব হেলাল উদ্দিন। না, ঠিক আছে, উনি খুব সুন্দর কথা বলেছেন। গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু আমরা আমেরিকা থেকেই পেয়েছি, যে বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। হ্যাঁ, তো এই যে মানুষের জন্যই সব কিছু, কিন্তু এখন মানুষকে তারা হত্যা করতেছে বিনা মানে কারণে। তো এইটার সাথে তাদের এই গণতন্ত্রের সংজ্ঞা মেলে না। এখন গণতন্ত্রের সংজ্ঞা চেঞ্জ হওয়া উচিত, যে আমাদের ইচ্ছা হবে যখন আমরা মানুষ মারবো, আমাদের ইচ্ছা হবে যখন আমরা মানুষের পক্ষে কথা বলবো। এইটা এইভাবে চলতে পারে না। আসলে আমেরিকা যে পর্যায়ে গেছে তার ধ্বংস অনিবার্য। হ্যাঁ, একটা পর্যায়ে তারাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তো তার আগ পর্যন্ত অন্তত পক্ষে আমরা যারা আছি বিভিন্ন দেশে, আমরা নিজেরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, সবাই মিলে এর একটা প্রতিবাদ করতে পারি এবং বুঝতে পারি যে আমেরিকা তোমার এটা গণতান্ত্রিক না, এটা অন্যায় স্বৈরতান্ত্রিক, তুমি এটা বন্ধ করো। আমরা ফিলিস্তিনিদের সময় তো বুঝাতে পারিনি, সক্ষম হইনি। যুদ্ধ থেমেছে কিছু। জি, কি করবেন আপনি? ইরান, মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর আমেরিকার স্থাপনাগুলো আঘাত করতেছে, সেইটা মানে আমরা করতেছি কি, বিরোধিতা করতেছি, অথচ আমরা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতেছি না। কি করবেন আপনি? আপনি কি করবেন? এগুলি বলে লাভ আছে? এগুলি বলে লাভ বলতে হবে, না বললে তো বসে আমরা এটা মানে দায়িত্ব। আমি তো বললাম যে এই যে প্যারাডক্স, যেখানে ইরান আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করতেছে, তখন হলো যে এটা নিন্দা জানানো হইচই। কিন্তু আমেরিকা এবং কি বলে ইসরায়েল যেগুলি করতেছে সেটার বিরুদ্ধে কোনো নাই। দেখেন, এগুলি বোঝা হয়ে গেছে আমাদের। এগুলি বলে লাভ নাই। হ্যাঁ, আমেরিকাকে কেউ হোস্টাইল করতে চায় না, কেউ বৈরী করতে চায় না ক্ষমতার জন্য। শুধু আমি বাংলাদেশ বলবো না, অনেকেই এটা করতে চায় না। হ্যাঁ, এটা দিস ইজ ট্র্যাজেডি। দেখেন, ওরা মানে কি বলবো আর কি। হ্যাঁ, এই যে যুদ্ধটা না, ইরান এবং আমেরিকার সঙ্গে কিন্তু আলোচনা চলতেছিল এবং কেউ আশাবাদও ব্যক্ত করতেছিল। এবং ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী, সে তো বলছিল যে একটা কিছু হবে এবং ভিয়েনাতে একটা হবে ইত্যাদি। এর মধ্যে হলো কি, ফট করে তারা অ্যাটাক করে বসল। দেখেন কত কায়দা আর কি। যে আমাদের যেরকম ৭১-এর মার্চ মাসে আপনার ইয়াহিয়া এবং বঙ্গবন্ধুর সাথে, হুট্টোর সাথে ডায়ালগ চলতেছিল। এই ডায়ালগটা বোগাস ডায়ালগ। হ্যাঁ, শুধু মানে প্রস্তুতির জন্য পাকিস্তান থেকে আর্মি আসবে ইত্যাদি ইত্যাদি। এটা একটা ধোঁকাবাজি, একটা ঠিক একই জিনিস ঘটছে। কিন্তু এবার একটা মানে সম্ভাবনা দেখাচ্ছে যে না, কিছু হবে না, এই সেই ভিয়েনাতে সব ঠিক হয়ে যাবে, এই সেই ডাইভার্ট করার একটা। হ্যাঁ, এবং এদিকে এবার যুদ্ধের প্রস্তুতি দিয়ে বাস ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলো। আজ সোমবার পর্যন্ত বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এবং তিনি বলেছেন ২-৪ দিনের মধ্যে যদি এই সংঘাতের সমাধান ঘটলে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশিদের আশঙ্কার কিছু নেই। ২-৪ দিনের মধ্যে সংঘাত যদি শেষ না হয়, তাহলে আমাদের সংকটটা কি থাকতে পারে? আশঙ্কার কিছু নাই না, মানে মরিয়া প্রমাণ করিতে হইবে কেহ আমাদের মারিতে চাহিয়াছিল, এই তো। আশঙ্কার কিছু নেই কিভাবে বলেন উনি? আশঙ্কার কিছু নাই বললেই হলো। দেখেন, আমি বলি, প্রথমে আপনি এনার্জি সিকিউরিটি এইটা কিভাবে থাকবে সেইটা ঠিক করেন। হ্যাঁ, এই যে অয়েলের দাম বাড়তেছে, এলএনজি হরমুজ প্রণালী বন্ধ থাকলে এই যে আমাদের কার্গোগুলো আসতে পারবে না, এলএনজির কার্গোগুলো। হ্যাঁ, এনার্জি সিকিউরিটি কীভাবে ঠিক থাকবে সেটা আগে দেখেন। হ্যাঁ, খামাখা বড় লম্বা কথা বলে তো লাভ নেই। যেটা একবার দুর্ঘটনা ওই হয় না, যে দুর্ঘটনায় পড়বো না, দুর্ঘটনায় পড়ে গেলে কিন্তু আর কিছু বলার থাকে না। এটা গেল একটা। আপনাকে এনার্জি সিকিউরিটি ঠিক রাখতে হবে, ১। ২ নম্বর হচ্ছে আপনাকে
আমি বলবো প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা টাস্ক ফোর্স করা উচিত। এই টাস্ক ফোর্স আপনার সব মনিটর করবে, পুরো মিডল ইস্ট মনিটর করবে, কোথায় কোথায় আমাদের প্রবাসীরা রিস্ক জোনে আছে, ঝুঁকিপ্রবণ জোনে আছে, সেগুলি চিহ্নিত করা এবং তাদেরকে প্রয়োজনে দেশে নিয়ে আসা। এবং এই জন্য আপনার IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, হ্যাঁ, এইটা তাদের সাথে একটা কোলাবোরেশনের মাধ্যমে আমরা আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যারা আছে তাদেরকে দেশে নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে এবং এটা করবে টাস্ক ফোর্স। এটা একটা করা উচিত, ইমিডিয়েটলি একটা টাস্ক ফোর্স করা উচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সব মনিটর করা। এই টাস্ক ফোর্স শুধু যে প্রবাসী বাঙালিদের মনিটর করবে তা না, এই টাস্ক ফোর্স মনিটর করবে যে আপনার তেলের দাম বাড়ার ফলে নিত্যপণ্যের দাম বাড়ছে কি না, বা তেলের দাম বেড়েছে এই অজুহাতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদের এসেনশিয়াল কমোডিটিগুলি, যেহেতু এখন রোজার মাস, হ্যাঁ, এসেনশিয়াল কমোডিটিগুলির দাম বাড়াচ্ছে কি না, হ্যাঁ, এই সব জিনিসগুলো মনিটর করবে তারা। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমাদের উচিত হবে, যদি লাভ নাই তারপরে উচিত হবে বিশ্ব শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। বিশ্ব শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, এটাতে কিছু লাভটাভ হবে না, হ্যাঁ, লাভটাভ হবে না, টেম্পোরারি একটা সিজফায়ার হইতে পারে, বাট এটা মানে পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। হ্যাঁ, কারণ আমেরিকার সাম্রাজ্যবাদী চরিত্র পাল্টে যাবে এটা আমি বিশ্বাস করি না। এগুলো নানা কারণে, তাদের আপনার এই অস্ত্র ব্যবসা থেকে শুরু করে নানা তাদের স্বার্থ আছে, এটা সহজে শুরু হবে। এবং এই যে আমেরিকা এবং ইসরায়েল যে গ্যাংড আপ, হ্যাঁ, এই অটুট বন্ধন, এই মানিক জোর, হ্যাঁ, এই মানিক জোরকেও আলাদা করা যাবে না। হ্যাঁ, এবং তারা যৌথভাবে ইরান যদি সিজফায়ার হয় আবার প্যালেস্টাইনে শুরু করবে, আবার অন্য জায়গায় অন্য জায়গায় শুরু করবে, এইটা থাকবেই আনলেস আমেরিকার ফরেন পলিসি ইজ চেঞ্জড। এবং সেটা কীভাবে চেঞ্জ হবে এটা একমাত্র উপরওয়ালা জানে, সময় বলে দেবে। হ্যাঁ, কীভাবে হবে এটা ছাড়া মানে আমি তো বললাম যে আমেরিকার সাধারণ পাবলিক যদি তাদের নেতা নির্বাচনে মানে বিচক্ষণতার পরিচয় দেয়, প্রজ্ঞার পরিচয় দেয়, তাইলে হয়তো কিছু একটা হইতে পারে। তাও হবে না, কারণ এখানে নানা রকম স্টেক হোল্ডার আছে, এখানে অস্ত্র ব্যবসায়ীরা আছে, এইখানে আমেরিকাতে ইহুদিদের একটা বড় প্রভাব আছে নানা জায়গায়। যেমন আমি যখন MIT-তে গেছি, এটা ওয়ে ব্যাক 98, তখন ওই MIT-তে ঢুকতেছি আমি, তো আমার যে গাইড ছিল তাই আমাকে বলতেছে, আচ্ছা বলেন তো কোথায় ঢুকতেছি, আমরা হার্ভার্ড থেকে MIT-তে যাচ্ছি। তা আমি বুঝি নাই যে MIT-তে যাচ্ছি। তো উনি বলতেছে যে কাজ হয় এখানে, ঠেলা বুঝে সাদ্দাম। মানে MIT-তে তো হাইটেকের এই চর্চা হয় এখানে, বলে এখানে কাজ হয় ঠেলা বুঝে সাদ্দাম। তবে গেলাম আমি MIT-র ভিতরে, দেখলাম যে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর ইহুদি, হ্যাঁ, একটা বড় সংখ্যক ছাত্ররা হচ্ছে ইহুদি। তো ইহুদি ডোমিনেটেড, ওখানকার মিডিয়া পর্যন্ত ইহুদি ডোমিনেটেড। হ্যাঁ, এই যে টেড টার্নার, এই যে ধরেন CNN, TNN, এগুলো তো সব মানে ইহুদি ডোমিনেটেড, তাই না? ওরা অস্ত্র ব্যবসা তারা ডোমিনেট করে। তাহলে এই সংকটটা আসলে জিয়ে রাখলে তাদেরই সুবিধা হয়। এইটা যাবে না, এটা আমাদের ডেস্টিনি। হ্যাঁ, এইটা যদি ডিভাইন ইন্টারভেনশন বলে না, যে বেহেস্ত থেকে বা স্বর্গ থেকে যদি কোনো মানে একটা ইন্টারভেনশন হয় যে না এই পৃথিবীটাকে এইভাবে রাখা যাবে না, হ্যাঁ, এইভাবে রাখা যাবে না পৃথিবী, তাইলে যদি কিছু একটা হয়। জনাব হেলালুদ্দিন, এই যে আমাদের মতো আমদানি নির্ভর দেশে যেখানে এমনিতে মূল্যস্ফীতি আমাদের চরমে, সেখানে তেলের এই দাম বৃদ্ধি আমাদের পরিবহন ও উৎপাদন যেই খরচ রয়েছে সেটি কোথায় নিয়ে দাঁড়াবে? এবং সরকারের বয়স মাত্র 14 দিন, আপনি কি মনে করেন সরকার সে ধাক্কা সামলাতে পারবে? না, আমার মনে হয় যে আমরা একটা প্রবাদ জানি যে এমনি নাচুনে বুড়ি তারপরে ঢোলের বাড়ি। এমনি দেখেন এই 14 দিনে আমরা যা দেখতে পাচ্ছি, নতুন সরকার কি দিল, আপনার কোনো একটা পণ্যের দাম কমে তো নাই, সব ঊর্ধ্বগতি। আচ্ছা বলেন, মুরগির দাম কেন বাড়বে, ডিমের দাম কেন বাড়বে? এই সময় কি কোনো সমস্যা হয়েছে? 14 দিনে কি সেটা সম্ভব কিনা? কেন, এখন তো চলমান ছিল, বাড়ে কেন? আপনি কি মুরগির কোনো মরক লাগিয়েছে বলেন? ডিমের কোনো ক্ষতি হয়েছে, কেন বাড়ে? যেখানে এই সময়ে সরকার নতুন আসছে, তারা তো বাজারে নামা উচিত ছিল, তাদের কর্তৃপক্ষ নামবে, যারা বাজার মনিটরিং করে তাদেরকে নির্দেশ দিবে, মন্ত্রী সরাসরি এই করবে, ডিল করবে যে এগুলো বন্ধ হচ্ছে না কেন। চাঁদাবাজি তো থামাতে পারতেছে না। আপনার এই ওসিলায়
যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, এখন এর দাম আরও বাড়াইতে হবে, মজুতদারি বেড়ে যাবে। এবং এটা যদি তারা কন্ট্রোল করতে না পারে তাহলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। আপনার এখন কিছুই হয় নাই, এমনি বাড়তেছে। control আপনি মনে করেন যে এই যে শোনেন, এই যে আপনার চাঁদাবাজি যে বিষয়টা, আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স, আমি 24 তারিখে দেখছি যুগান্তর পত্রিকায় যে চেম্বার অফ কমার্সের মিটিং করে বলছে যে চাঁদাবাজি বন্ধ না করলে আমরা ব্যবসা বন্ধ করে চলে যাব। প্রথম আলোতে রিপোর্ট আসছে 25 তারিখে যে আপনার রূপগঞ্জে একজন ব্যবসায়ী প্রতিবন্ধী, তার মানে ব্যবসার ভিতরে ট্রাক লাগাইয়া মালামাল নিয়ে চলে আসছে। আর একজন, আমি 24 তারিখের দিগন্তে একটা রিপোর্ট দেখলাম, চাঁদা না দেওয়ার কারণে মসজিদ থেকে ব্যবসায়ী ধরে আসছে, 50 লাখ টাকা চাঁদা দিতে হবে, তাকে পিটাইয়া মানে পা উপর দিক দিয়ে মাথা নিচ দিকে পিটে রক্তাক্ত করে তাকে মরণাপন্ন অবস্থায় ফালাই দিয়ে চলে গেছে। এইগুলো হলো চাঁদার। এবং অসংখ্য, আমি গতকাল পত্রিকা দিচ্ছি, আজকের পত্রিকা দেখছি যে চাঁদা কোনোভাবে সামনে যায়। এবং যিনি মন্ত্রী, একটা ব্যক্তির উপরে 4টা মন্ত্রণালয়, চিন্তা করে আপনার সড়ক, তারপরে হলো নৌ, এরপরে রেল, এরপরে হলো সেতু, 4টে মন্ত্রণালয় দায়িত্ব। উনি বলতেছেন যে আপোষে নিলে এটা চাঁদা হবে না। আর বলেন তো, চাঁদার নতুন সংজ্ঞা দিতে উনি মন্ত্রী হয়েছেন। তো এটা আমাদের দেশের মানুষ কি মানে চাঁদা কাকে বলে জানে না? ওনারা আবার এই যে চাঁদাবাজদেরকে আরও উৎসাহ দিচ্ছে। এইভাবে আপনার সন্ত্রাস কোনোভাবেই ঠেকাতে পারতেছে না। আপনার প্রতিদিন খুন হচ্ছে। আপনার নড়াইলে একদিনই 5 জন খুন করে ফেলছে। সেখানে কিন্তু তাদের দলীয়, যারা আগে বিএনপি ছিল আর পরে বিএনপি হয়েছে, অন্য দল থেকে এসে বিএনপি হয়েছে, এই 2 গ্রুপের মধ্যে সঙ্গে 5 জন নিহত হয়েছে। এরপরে আমাদের চুয়াডাঙ্গায় পরশুদিন জামাতের একজন কর্মীকে তারা হত্যা করেছে। গতকাল বগুড়াতে একজন ইমাম জামাত করে, এই জন্য তারে খুন করেছে। তাহলে এইভাবে খুন মানে থামাতে পারছে না, চাঁদাবাজি থামাতে পারছে না। এরপরে যদি শুরু হয় যে তেলের দাম বেড়ে গেছে, তাহলে তো একটা মহা আনন্দ শুরু হয়ে যাবে তাদের মধ্যে মজুতদারির। এক্ষেত্রে আবার মাহবুব ভাই যেটা বলেছেন যে একটা টাস্কফোর্স করে এটা খুব মনিটরিং করতে হবে, আন্তর্জাতিকে কতটুকু বাড়লো, এখানে তার ইফেক্ট কী হচ্ছে, এটা 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 দেখতে হবে। যে এর সাইডে যদি বাড়ায় দেয়, এটা তো কন্ট্রোল করতে হবে, নাহলে দেশ তো হয়ে যাবে আপনার মানে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। একদিকে যারা টাকা পয়সা আছে তাদের কাছে টাকা পয়সা বাড়বে, আর বাকিরা না খেয়ে মারা যাবে। টাকা থাকবে বাট আমরা দ্রব্য পাবো না, তো না খেয়ে মারা দিতে হবে। তো এইটা মানে খুবই এর বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু খুব দ্রুত যদি এটাকে মনিটরিং করতে না পারে তাহলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব। বিশেষ করে যারা মধ্য আয়ের মানুষ, এদের খাবার থাকবে না, খাবার থাকবে না। যারা বড় বড় আছেন, রাঘব বোয়াল আছেন, তারা হয়তো এগুলো কিনে সব জমা করে ফেলবে, আর বাকিরা জিনিসপত্র পাবে না, না খেয়ে মারা যেতে হবে। এটাকে সিরিয়াসলি কন্ট্রোল করতে হবে। আপনার জ্বালানি যেটা কিছু লোক কি করবে, মজুত করে ফেলবে, এবং এটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে, এবং দাম মানে হু করে বেড়ে যাবে। হ্যাঁ, এইটা খুব সিরিয়াসলি কন্ট্রোল করতে না পারলে আমার মনে হয় যে বিএনপির মতো দুর্বল প্রকৃতির লোকজন, যারা তাদের কোনো ধরনের নাই, তাদের ভিতরে কোনো ধরনের মানে চেন অফ কমান্ড নাই, ইচ্ছা মতো চালাই যাবে। হরমুজ প্রণালী টু এ গ্রেটার এক্সটেন্ট এইটা অয়েল এবং এলএনজির ট্রেড যেটা আছে সেইটার উপরে অনেক নির্ভরশীল। তো ফলে এইটা যদি দিনের পর দিন বন্ধ থাকে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের যে কার্গোগুলো আসলে তো হরমুজ প্রণালী হয়ে আসে, আমাদের এলএনজি কতগুলো শিডিউল করা আছে তো মার্চ থেকে মে পর্যন্ত, এগুলোর কি হবে? ফলে একটা মানে হয় কি, ওই যে এটা কথা আছে, একটা পুরনো প্রবাদ, ওই যে কারো ঘরে আগুন লাগলে সেখানে কেউ আলু পোড়া দেখায়। তো ফলে এখানে দেখা যাবে যে সংকট এত গভীর, দেখা যাবে যে এইটাকে ব্যবহার করে পুঁজি করে ইয়ে করতে। এই জন্য আমি টাস্ক ফোর্সের কথা বারবার বলতেছি, তারা মনিটর করবে সব কিছু। মনে করতে হবে যে অ্যাকচুয়ালি মানে ইন্টারন্যাশনাল মার্কেটে অয়েল প্রাইস কত, এবং এটার এখানে কতটুকু প্রভাব পড়তে পারে সেগুলি তারা মেজার করবে। দীর্ঘমেয়াদী আসলে সরকারি পরিকল্পনাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, দীর্ঘমেয়াদী কি, আমাদের যে অর্থনীতি, না আমাদের অর্থনীতি তো ইউনূস সাহেব খুব ভালো অবস্থায় রেখে যান নাই। ভালো অবস্থায়, এটা বলতে হবে। এমনিতে তো 15 বছর 16 বছরের যে শাসন, সেখানেও আপনার অর্থনীতি নানা সংকটের মধ্যে ছিল। এইটার উপরে আপনার বোঝার উপরে শাকের আটি চড়াই দিয়ে গেছেন আপনার ইউনূস সাহেব। এবং তো ওই যে সবাই তো বলতেছে এখন, বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতির উপর যে অবজারভেশন দিচ্ছে, বলছে যে আমাদের অর্থনীতি এখন সন্দিক্ষণে। তারপরে এই যে আপনার দেবপ্রিয়, সে তো গভর্নমেন্টের লোক ছিল, সে বলতেছে যে অর্থনীতি খুব চাপের মধ্যে আছে, সবাই তো বলতেছে। তারপরে আমাদের ইনফ্লেশন তো এখনও সাউথ এশিয়া হাইয়েস্ট ইনফ্লেশন, তারপরে জিডিপি তো কম, তারপরে ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্টই তো নাই।
ইনভেস্টমেন্ট নাই এবং এই পলিটিক্যাল আনরেস্টে কেউ ইনভেস্ট করতেও চাচ্ছে না। এখন তো পলিটিক্যাল একদম একটা গভর্নমেন্ট, স্থিতিশীলতার একটা গভর্নমেন্ট এসেছে। শুনেন, আমরা তো মানে হ্যাসকাটানে কথা বলি, আমরা সবসময় বলতেছি যে ইলেকটেড গভর্নমেন্ট আসলেই বোধহয় সারা বিশ্বে, তারাই অবজার্ভ করতেছে এই ইলেকটেড গভর্নমেন্ট কতটুকু স্টেবিলিটি আনতে পারতেছে সোসাইটিতে, এখানে পলিটিক্যাল আনরেস্ট দূর করতে পারতেছে কি না। কারণ এখানকার যে পলিটিক্যাল স্টেক হোল্ডার, তাদেরকে তো বিদেশিরা বিশ্বাস করে না। তারা মনে করে যে এরা সেন্সিবলি কাজ করে না, হ্যাঁ, এদের মানে কি বলে যে তাদের সেন্সেশনাল অর্গানগুলো ঠিকমতো ফাংশন করে না, কথায় কথায় উদ্ধত হয়ে যায়, কথায় কথায় খেপে যায়, কথায় কথায় মানে হয়ে যায়। ওই এক বিদেশি আসছিল, একটু বলি, এক বিদেশি একটা মিটিং দেখতে আসছে, বুঝছেন, আমাদের দেশে আসছে, তো একটা জনসভা হচ্ছে আর কি। তো বক্তা তো বিশাল বক্তৃতা দিচ্ছে আর কি, লাফায় লাফায় বক্তৃতা দিচ্ছে এবং চড়া কণ্ঠে। তো ওই বিদেশি পাশের লোকটাকে জিজ্ঞেস করতেছে যে ওয়াই ইজ ই সো অ্যাংরি, সে এত এত ক্রুদ্ধ কেন, সে কি তাকে কি কেউ হত্যার হুমকি দিছে, ইজ ইন এ থ্রেট অফ বিং কিল্ড। সে মনে করতেছে সে যে এত ক্ষেপে আছে, নিশ্চয়ই তাকে কেউ হত্যার হুমকি দিছে, এই জন্য সে এই করতেছে। তো এই যে বক্তৃতাবাজি, হ্যাঁ, এই যে উদ্ধত আচরণ, এই যে কি বলে যে সবসময় একটা অ্যাংরি ভাব, একটা ক্রুদ্ধ ভাব সবসময়, হ্যাঁ, তো এটা বিদেশিরা জানে না আমাদের স্বভাব কি। তোরা দেখবে যে আসলে ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে পরিস্থিতি ভালো হচ্ছে কিনা, এখানে পলিটিক্যাল আনরেস্ট দূর হচ্ছে কিনা, তারপরে না ইনভেস্ট করছে। ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আসতে চাই, দুঃখিত আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিরতির আগে। আমি একটি প্রশ্ন সাথে যোগ করে আপনার কথাটি শুনবো। সেটি হলো 12ই ফেব্রুয়ারি পরে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে আমরা দেখলাম। বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা কেমন হওয়া উচিত? সরকারের ভূমিকা তো আপনি বললেন। জি, ধন্যবাদ। আমি যেটা মাহবুব ভাই কথার সাথে অ্যাড করতেছিলাম যে আমাদের অর্থনীতিতে ভালো হবে বলে মনে হচ্ছে না, তার একটা আমি বলি কারণ হলো আমাদের গভর্নর একজন ছিলেন, তিনি কিন্তু একটা ভালো সুশিক্ষিত লোক, একজন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। যাই হোক, সরকার পরিবর্তন হয়েছে, তিনিও পরিবর্তন হবেন, এটা স্বাভাবিক। কিন্তু সেই ধরনের একটা সুশিক্ষিত অভিজ্ঞ লোককে গভর্নর দেওয়া উচিত। আমরা দেখলাম যে ঋণখেলাপি লোক, ব্যবসায়ী, তার শিক্ষার দিকে কতটুকু আছে, এই জাতীয় একজন লোককে গভর্নর বানায় দিলেন। এবং বানানোর প্রসেসটাও যে একজন ব্যক্তিকে বললেই তো সে চলে যাবে, তাকে এইভাবে হেনস্থ করে তারাই দিতে হবে, এটা খুবই মানে দৃষ্টিকটু এবং এটা আমাদের দেশের জন্য অপমানজনক বিষয়। তো আপনার একটা ভালো লোক পাইলেন না খুঁজে, আপনার এত বড় একটা দল, এত অভিজ্ঞ দল খুঁজে আর পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পেলেন না, সেই গুপ্ত একজন লোককে নিয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী বানায় দিলেন। এই যে লক্ষণগুলো, এগুলো ভালো মনে হচ্ছে না। আপনার মনে করেন অ্যাটর্নি জেনারেল, উনি তো ছিলেন মানে ইন্টারিমের একজন অ্যাটর্নি জেনারেল, তিনি হয়ে গেলেন আইনমন্ত্রী। আপনার মনে করেন যে মানে অন্তর্বর্তীকালীনের যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি হয়ে গেলেন এখন হলো মন্ত্রিপরিষদ সচিব। এই যে মানে যোগে তালে মিলে যে একটা কাজ করা হচ্ছে, যারা তো আমরা বলতেছি ইন্টারিম ব্যর্থ হয়েছে, এটা করতে পারে, ওটা করতে পারে নাই, তো তাদের লোকগুলো তো আপনারা নিয়ে নিচ্ছেন। যেটা আমরা মানে মর্নিং শোজ দ্য ডেজ, এটা আমাদের কাছে এটা মনে হচ্ছে যে এই গভর্নর এসে অর্থনীতি কতটুকু করতে পারবেন আমরা সন্দিহান। আপনারা দল হিসেবে বিরোধী দলের ভূমিকাটা কেমন হওয়া উচিত? দল হিসেবে আমরা বলছি, দেখেন, আমরা গতানুগতিক কোন রাজনীতি করি না। বাংলাদেশে যে কয়েকটা দল ছিল, আপনার মনে করেন আওয়ামী লীগ ছিল, এরপরে জাতীয় পার্টি, বিএনপি হয়েছিল, এরপরে জাতীয় পার্টি, এরপরে আওয়ামী লীগ, বিএনপি, এই যে ঘুরে ঘুরে এই দলগুলো আসছে, তাদের মধ্যে আমরা স্লোগান শুনছি যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট আমরা দেখি যে দলের মানে দেশের চাইতে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। ব্যক্তির স্বার্থ নাই, আমার এই দলের কথা মানব কি জন্য? দেখেন, কোনো কথা কেউ কেয়ার করে না, বলতেছে চাঁদাবাজি করো না, চাঁদাবাজি ধুমায় করতেছে, কোনো সমস্যা নেই। তা আমরা বলছি যে বাংলাদেশ জামাত ইসলামী আদর্শের কথা বলে আমরা অযথা সরকারকে আমরা বিরক্ত করব না। আমরা যেখানে সরকার ভালো কাজ করবো আমরা ওয়েলকাম জানাবো, তাদেরকে সহযোগিতা করব। আর যদি কোনো আমরা ব্যত্যয় দেখি তাহলে আমরা গঠনমূলক সমালোচনা করব। আমরা প্রথমে সংসদের ভিতরে কথা বলবো, সংসদে কাজ না হলে তখন আমরা বাইরে রাজপথে আসবো। আমরা চাই যে অনেক দিন পরে দেশটা যেন ভালোভাবে গণতান্ত্রিক চর্চা করতে পারে এবং উন্নয়ন অগ্রগতি যেন হতে পারে, সেটার জন্যই আমরা ভূমিকা রাখবো। জি, জনাব মাহবুব কামাল, এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তবে আমাদের প্রধান যে শ্রমবাজার রয়েছে সেটি হুমকির মুখে পড়তে পারে। আমাদের অর্থনীতির যে লাইফলাইন, রেমিটেন্স প্রবাহ সচল রাখতে এখন এই মুহূর্তে সরকারের কী ধরনের কূটনৈতিক ও সুরক্ষা পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, না দেখেন, আমাদের তো অর্থনীতি 3টা পিলারের উপরে দাঁড়ায় আছে। একটা হচ্ছে কৃষক,
আরেকটা হচ্ছে গার্মেন্টস, আরেকটা হচ্ছে আপনার রেমিটেন্স। এই তো এবং রেমিটেন্সের কারণে কিন্তু আমরা গত 18 মাস যতটুকু ইকোনমি ভালো ছিল, রেমিটেন্স একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা, হ্যাঁ। তো এখন এই যুদ্ধের ফলে তো রেমিটেন্স তো অনেক বাধাগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। এবং এইটা কীভাবে সচল রাখা যায়, এটাকে ওই যে বললাম যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা টাস্ক ফোর্স হবে, তারা বিভিন্ন দূতাবাসগুলি আছে, মিডল ইস্টের যে সমস্ত দূতাবাসগুলি, তাদের সাথে যোগাযোগ করবে এবং তারা দেখভাল করবে যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা কোথায় কে কী অবস্থায় আছে এবং তাদের কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি না, হ্যাঁ, এগুলো তারা করবে, মানে কী বলে, দেখভাল করবে আমাদের এমবেসিগুলি, এবং এমবেসিগুলো এখান থেকে ডিকটেট করা হবে তোমরা এগুলো করো। এইভাবে এটা একটা সচল রাখতে হবে। আর আপনি দেখেন এই আলটিমেটলি মানে কি হবে সেটা বলা খুব মুশকিল। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমি কোনো কমফোর্টেবল ইলিউশনে ভুগি না, হ্যাঁ, আমি কখনোই ভুগি না, আমি কখনো মিথ্যা আশায় ভুগি না, এবং আমি খুবই ডিপ্রেসড অবস্থায় আছি, হ্যাঁ, খুবই ডিপ্রেসড অবস্থায় আছি যে কি হবে এই পৃথিবীর, এই সভ্যতার কি হবে, এটা আমার এখন মূল কনসার্ন। শুধু বাংলাদেশ না, এই সভ্যতার কি হবে, এটা কি মানে ইট ইজ অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন, এটা কি ধ্বংসের মানে দ্বারপ্রান্তে চলে আসছে? কারণ এই আমেরিকা দেখেন, ওই যে বলে না যে নাবিকের নাকি বন্দরে বন্দরে গার্লফ্রেন্ড থাকে, যেখানে অ্যাঙ্কর করে ওখানে তার একটা গার্লফ্রেন্ড থাকে, আগে থেকেই থাকে। তো আমেরিকার হয়েছে কি, যেখানেই পানি সেখানেই তার ফ্লিট, হ্যাঁ, যেখানেই তার মানে কি স্ট্র্যাটেজিক্যালি যেখানে তার সেখানে দেখবেন একটা ফ্লিট আছে তার। তো এই যে সারা পৃথিবী মানে বিস্তার করে রাখছে, হ্যাঁ, সারা পৃথিবী, হ্যাঁ, বিস্তার করে রাখছে, এবং এখান থেকে পরিত্রাণ কি, এটা নিয়ে আমি খুবই ডিপ্রেশনে আছি, হ্যাঁ। এবং সময় বলে দেবে এটা কিভাবে হবে, এইটা তাদের সুমতি ছাড়া, মানে আমেরিকার সুমতি ছাড়া, মানে তাদের যদি ওই যে একটা উপন্যাস ছিল শরৎচন্দ্রের, রামের সুমতি একটা উপন্যাস ছিল শরৎচন্দ্রের, ট্রাম্পের সুমতি হয়, তাইলে যদি পৃথিবীর সেই সুমতির আশায় আমরা ব্যক্ত করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামীকাল আবারও হাজির হবো একই সময়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।